সুন্দরবন আমাদের গর্ব। বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, যার আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। তবে এই সুন্দর বনভূমির বেশিরভাগ অংশটাই এখন বাংলাদেশের আওতায়, অর্থাৎ প্রায় 66% বা 6,100 বর্গ কিলোমিটার এরিয়া বাংলাদেশের আওতায় পড়ে। আর ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় আছে 34%, অর্থাৎ 3,900 বর্গ কিলোমিটার প্রায়। এই সুন্দরবনের মোট 350 প্রজাতির উদ্ভিদ আছে। 120 রকম প্রজাতির মাছ, নানান রকম স্তন্যপায়ী প্রাণী, বিভিন্ন রকম প্রাণী আমরা এখানে দেখতে পাই, যেমন নোনা জলের সবথেকে বড় কুমির, চিতল হরিণ, শিংবিহীন গন্ডার, নানান ধরনের পাখি এবং অবশ্যই দি রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের এই জীব বৈচিত্র্য আর অসাধারণ পরিবেশ তাকে এনে দিয়েছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা। 1987 সালে ইউনেস্কো থেকে এই খেতাব পেয়েছে আমাদের প্রিয় সুন্দরবন। আমরা এখন এসে পৌঁছেছি সজনেখালিতে। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, বাট এই যে ঘোরার আনন্দ, এক্সপ্লোর করা নেশা রক্তে, যার জন্য এত বৃষ্টির মধ্যে বোট থেকে মনে হয় আমরা 3-4 জন নেমেছি, তার মধ্যে আমরা 2 জন। অসম্ভব সুন্দর সাজানো, আর বর্ষাকালে তো রূপটা পুরোপুরি অন্য হয়ে যায় প্রকৃতির, তাই অসাধারণ লাগছে। ঝমঝমিয়ে চলে এসেছে বর্ষা, অন্যতম প্রিয় একটা ঋতু, কারণ বাঙালির পাতে এই ঋতুতেই আসে ইলিশ মাছ। ইলিশ মাছ প্রিয় বাঙালি তাই বারবার সুন্দরবন ছুটে যায় এই ইলিশ মাছের উৎসব, অর্থাৎ ইলিশ উৎসবকে উদযাপন করতে। এই ইলিশ উৎসব বাঙালির অতি প্রিয় উৎসবে পরিণত হয়েছে বিগত কয়েক বছরে। তাই এবারে আমরা হঠাৎ করে প্ল্যান করে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। উদ্দেশ্য ইলিশ মাছের নানান সুস্বাদু পদ চেখে দেখা, নানান রকম আইটেম তো আছেই, তার সাথে সুন্দরবনকে নিজের মতো করে ঘুরে দেখা। পৃথিবীর এত সুনাম যে বনের, সেই বন যাওয়া হয়নি আমাদের এর আগে। তাই প্রথমবার সুন্দরবনের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম। দেখতে চলেছি দি ওয়ার্ল্ড হেরিটেজ, আমাদের সবার প্রিয় দি ওয়ান অ্যান্ড অনলি সুন্দরবন। আমাদের ভ্রমণের এই পর্বে থাকবে সুন্দরবনে আমরা কি করে পৌঁছাবো, সুন্দরবনে গিয়ে কি কি দেখার আছে, যদি কপালে থাকে যা যা পশু পাখি আমরা দেখতে পাবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব। আর তাছাড়া সঙ্গে থাকছে নানান সুস্বাদু খাবার দাবার, সেগুলো তো থাকবেই। তার সাথে সুন্দরবনে গেলে কোথায় থাকবো, অর্থাৎ রাত্রিবাসের জন্য বোট নাকি হোটেল, হোটেল কেমন, তার রুম কেমন, সমস্ত ডিটেল থাকবে এই ভিডিওতে। যারা সুন্দরবন ভ্রমণের প্ল্যান করছেন, সম্পূর্ণ ডিটেল ভিডিও থাকছে আপনাদের জন্য, থাকছে নানান রকম ইনফরমেশন। তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক উপকার হবে। এই সুন্দরবনের নামকরণ নিয়ে আছে নানান মতভেদ, আছে ঐতিহাসিক গুরুত্ব, নানান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রথমেই নামকরণের কথায় আসি। সমুদ্রের কাছাকাছি এই বন ছিল, তাই অনেকেই বলতো সমুদ্র বন। সেখান থেকে অপভ্রংশ হয়ে এই সুন্দরবনের নামের উৎপত্তি, এটা অনেকে মনে করেন। আবার অনেকে মনে করেন সুন্দরবনের সব থেকে সুন্দর যে গাছ, অর্থাৎ সুন্দরী গাছ, সেই গাছের নাম অনুসারে এই বনের নাম হয়েছে সুন্দরবন। এই সুন্দরী গাছ শুধু দেখতেই সুন্দর নয়, অন্যান্য গাছের থেকে প্রায় 20% বেশি কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে। তাই এই সুন্দরী গাছের গুরুত্ব অপরিসীম। সুন্দরী গাছের যে কাঠ, তা দেখতে অতি অসাধারণ। যখন এই কাঠ চেরাই করা হয়, তখন সাধারণ বার্নিশ করা কাঠকেও হার মানায় এর সৌন্দর্য। তাই প্রকৃত অর্থেই সুন্দরী গাছ সুন্দর। এই সুন্দরবন সংলগ্ন এরিয়া বহু বহু বছর ধরে সাধারণ মানুষের আবাসস্থল। প্রান্তিক মানুষেরা এখানে বসবাস করেন। তাদের জীবন সংগ্রাম, তাদের জীবনযাত্রা সত্যি দেখার মতো। ভাবলেও অবাক হতে হয়, বিশ্বের সবথেকে হিংস্রতম বাঘের সাথে সহবাস করছে এই মানুষগুলো। তাদের জীবিকাও অদ্ভুত। কেউ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন,
কারোর জীবিকা বছরের নির্দিষ্ট সময়ে সুন্দরবনের মধু সংগ্রহ করা। এই মধু সংগ্রহ করার কাজে গিয়েই ম্যাক্সিমাম মানুষ বাঘের হাতে মারা পড়েন। তাই পৃথিবীর সব থেকে বেশি মানুষ খেকো বাঘ দেখা যায় এই সুন্দরবনে। মাঝে মাঝেই শোনা যায় সুন্দরবনের বাঘ জাল ছিঁড়ে নদীর সাঁতরে এপারে চলে এসেছে, কারণ সাঁতার কাটায় রয়্যাল বেঙ্গল টাইগারের মতো পটু অন্য কোনো জীব আর বোধহয় নেই। এই গহীন জঙ্গল সুন্দরবনের প্রান্তিক মানুষের জীবন ধারণের একমাত্র অবলম্বন, তাই উপায় না থাকলেও তাদেরকে বারবার যেতে হয় এই জঙ্গলে। এই সুন্দরবনের সঙ্গে জড়িয়ে আছে নানান পৌরাণিক উপাখ্যান। আমাদের প্রিয় এক কাব্য মনসা মঙ্গল, তার সঙ্গে সরাসরি যোগ আছে, অর্থাৎ চাঁদ সদাগর এখানে বসতি স্থাপন করেছেন এরকমই আছে পৌরাণিক ভিত্তি, যার প্রমাণ মিলেছে নানান প্রত্নতাত্ত্বিক খনন কার্যে। সুন্দরবনের বাঘ মারা এরিয়াতে এই নিদর্শন পাওয়া গেছে। এছাড়াও সম্রাট আকবরের সময় এখানে বসতি স্থাপন করা হয়, এই তথ্য উঠে এসেছে নানান গবেষণায়। আচ্ছা, এই নেতা ধোবানিটা কেন বিখ্যাত? এই জায়গাটা কোর জোনের মধ্যে একটা জায়গা। কোর জোনের জঙ্গল বা ফরেস্ট কেমন হয় সেটা একটা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য নেতিধোবানি পর্যন্ত যাওয়া যায়। আচ্ছা, তবে আচ্ছা। এই জায়গাটা মনসা মঙ্গল কাব্যের গল্পের সাথে জড়িত। হ্যাঁ, চাঁদ সওদাগর আচ্ছা নেতি, যিনি দেবতাদের জামা কাপড় কেচে দিত, আচ্ছা। যারা জামা কাপড় কাচে তাদের ধোপা বলে, ধোপা, তাই হচ্ছে নেতি ধোপানি। আচ্ছা। বেহুলা নাকি নদীর পথে যাওয়ার সময় ভেলাতে চড়ে এই জায়গাটাতে সে ওই নেতির সঙ্গে তার দেখা হয়েছিল। নেতি কি করছিল, একটুখানি ওর ছেলেটা যখন জামা কাপড় কাচ্ছে, ছেলেটা দুষ্টুমি করছে, সে সময় ওর গায়ে একটু জল ছিটিয়ে দিয়েছে, ও ঘুমিয়ে পড়েছে। বেহুলা দেখে মনে করেছিল যে এই মহিলা তাহলে হয়তো কিছু জাদু বা ম্যাজিক জানে, যে আমার স্বামীর জীবন ফিরিয়ে দিতে পারে। তখন বেহুলা নেতির কাছে গেছিল। তারপর নীতি বললো যে তুমি আমার কাজে সহযোগিতা করে দাও, আমি তোমার এই ব্যাপারে তোমার স্বামীর প্রাণ ফিরে যাতে পাও সেই ব্যাপারে আমিও সহযোগিতা করবো। তারপরে নীতি বেহুলাকে নিয়ে স্বর্গে গেছিলেন। স্বর্গে দেবাদিদেব মহাদেবের সামনে বেহুলা নাচ করে তাকে সন্তুষ্ট করেছিল, পরে তার স্বামীর জীবন। তো এই গল্পটার সঙ্গে এইটা জড়িত। তবে এখনো পর্যন্ত ওখানে একটা মন্দির আছে, আর পোড়া মাটির তৈরি কিছু জিনিস যেগুলো মানুষ ব্যবহার করেছে বা ইট, এগুলো ওখানে আছে। তো এটা আমরা মনে করি বা আমাদের ট্রেনিংয়ের সময় যেটা আমাদের ইনফরমেশন বলছি, যে একটা সময় জঙ্গলে এখানে মানুষের সভ্যতা ছিল। আস্তে আস্তে ভূমিকম্পের কারণে বা প্রাকৃতিক কোনো কারণে সেটা পাল্টে গিয়ে আবার নতুন ধরে। প্রত্নতত্ত্ব সেটাই বলছে, এখানে আগেকার রাজাদের এটা ছিল, পরবর্তীকালে এটা জলে নিমজ্জিত হয়, যার জন্য। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনার মোহনায় বদ্বীপ গঠিত হয়েছে এবং সেই বদ্বীপে সৃষ্টি হয়েছে এই সুন্দরবন, যা পৃথিবীর অন্যতম সেরা দর্শনীয় একটা স্থান। তবে আজ জলবায়ু পরিবর্তনের কারণে, মানুষ সৃষ্ট বহু কারণে এই সুন্দরবনের সৌন্দর্য আস্তে আস্তে কমে আসছে, অর্থাৎ এই সুন্দরবন অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সুন্দরবনের নাম সুন্দরবন হলেও জীবজন্তু তথা মানুষের জন্য এই বন অত্যন্ত দুর্গম, কারণ এই সুন্দরবনে আছে ম্যানগ্রোভ ফরেস্ট বা হ্যালোফাইট জাতীয় লবণাম্ব উদ্ভিদ। এই উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য হলো এদের শ্বাসমূল মাটির উপরে থাকে। যেহেতু এই অঞ্চল অত্যন্ত কর্দমাক্ত এবং লবণাক্ত হওয়ায় এই গাছের মূলরা শ্বাস প্রশ্বাসের জন্য তাদের শ্বাসমূলগুলোকে ওপরে তুলে দেয়, যেগুলো ছুরির থেকেও কম ভয়ঙ্কর নয়। সারাদিনে দুবার জোয়ার আর দুবার ভাটা হয়, তাই এই ম্যানগ্রোভ ফরেস্টের অধিকাংশ গাছই সারাদিনের বেশিরভাগ সময় জলের নিচে থাকে। তাই এদের শ্বাস প্রশ্বাসের জন্য শ্বাসমূল অত্যন্ত দরকারি। সুন্দরবনের অন্যতম আকর্ষণ দি রয়্যাল বেঙ্গল টাইগার, যা ভারতবর্ষের অন্যান্য বাঘের তুলনায় আকারে ছোট এবং ওজনেও কম, কিন্তু হিংস্রতায় এই বাঘ পৃথিবী বিখ্যাত। গবেষণায় উঠে এসেছে কেন বাঘ এত হিংস্র। তার কারণ এখানকার লবণাক্ত জল, এখানকার নোনা জল বা লবণাক্ত জল এই বাঘ অনেক সময় পান করে এবং শরীরে নুনের আধিক্য বাড়ার জন্য প্রেশার বেশি হয় এবং হিংস্রতা বেশি হয়, তাই রয়্যাল বেঙ্গল এত হিংস্র। এই টোটাল ফরেস্টটাকে 3টে জোনে ডিভাইড করা আছে। এই নদীটার নাম হচ্ছে নেতাই নদী, এই নদীটার নাম হচ্ছে হরিণভাঙা নদী,
আর এটা হচ্ছে গাড়াল নদী, GRAL গাড়াল। এই পোর্শনটাকে বলে স্যাংচুয়ারি জোন। আচ্ছা, এটা দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে আমরা এখন যেখানে আছি। আমরা যেখানে আছি। আর এটাকে হ্যাঁ, বলে কোন বাফার সড়ক? জোন। এইটা উত্তর 24 পরগনার মধ্যে। আচ্ছা। উত্তর 24 পরগনা থেকে যদি আমি ঘুরতে যেতে চাই তাহলে আমাকে বাফার জোনে ঘুরতে হবে। আচ্ছা 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 চাইলে এখানে আসতে পারি, যাই হোক এই নিচের অংশটাকে বলে কোর জোন। এখানে নো ট্রাভেলিং, নো ফিশিং। এই যে রেড কালারের অ্যারো যেগুলো রয়েছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা বিট অফিস। এই জায়গাগুলোতে এক একটা করে, যেমন আমরা এখানে এই যেগুলো সুদর্ণখালি আছে, বিট। এইরকম এক একটা বিট অফিস। ঠিক। তো যাই হোক, এখন আমরা যে বন্যপ্রাণী দেখার সম্ভাবনা, হুম হুম হুম। ল্যান্ডে সাফারি হয় না, আচ্ছা, কার সাফারি হয় না, না। অ্যানিমাল সাফারিও হয় না, অনলি ফর বোট সাফারি। বোট। বোট যখন নদী থেকে যাচ্ছে, হুম। কোনো একটা অ্যানিমাল সুইমিং করে আইল্যান্ড চেঞ্জ করার জন্য এসে গেল, তবেই দেখতে হবে। আমরা দেখি। ঠিক। যদি এখানে ল্যান্ডে নামতে দিত তাহলে হয়তো খুব ভালো, হুম হুম হুম। কিন্তু সেটা হয় না। হয় না, এই জন্য সুন্দরবনে বন্যপ্রাণীর সাইটে দেখা অনেক কম। হুম। আর তবে দেখা যায়, আমরা বনটাকে এনজয় করতে পারি। দেখা যায় কারণ কি একটা বাঘ বলি, একটা বাঘ বাচ্চা দেওয়ার জন্য একটা সেফ জায়গা চায়, হুম হুম। খাবার। এক একটা বাঘ তারা 5 কিলোমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত করে তারা তাদের এরিয়া বানায়। ঠিক তো শিকার ধরার জন্য ওরা অল টাইম জঙ্গলের মধ্যে মুভ করে। ঠিক। এই মুভ করতে করতে ধারে চলে এদিকে চলে আসে।